আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংবাদে। নুসরাত জাহান মন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাম্পাসে হবে গায়েবানা জানাজা। রংপুর ও কুমিল্লায় নিহত 2 শিক্ষার্থীর দাফন সম্পন্ন। কোটা আন্দোলন এখন সরকার পতনের চক্রান্তে পরিণত হয়েছে বললেন ওবায়দুল কাদের। প্রেসক্রিপশন দিচ্ছে বিএনপি জামাত, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক 7। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই অভিযান, অভিযোগ রিজভী। পবিত্র আশুরা আজ, কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে মাতম। হোসনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ যাচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা কার্যক্রম। আজ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে 2 দফার সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাসার। এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাত 11টায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিজয় 71 হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টার দা সূর্য সেন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের ব্যাগ গুছিয়ে হল ছাড়তে দেখা গেছে। এদিকে আজও বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসের প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। ভাস্কর্যের পাদদেশে এই গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বিভিন্ন স্থানে সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। নিরাপত্তা বজায় রাখতে ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের অবস্থান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ক্যাম্পাস থেকে রংপুর ও চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত 2 জনের দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও কুমিল্লার চান্দিনায় চট্টগ্রামের সংঘর্ষের সময় নিহত ওয়ার্কশপ শ্রমিক ফারুকের দাফন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জে আবু সাইদের দাফনে হাজারো জনতা ভিড় করে। ভোরে কুমিল্লার চান্দিনায় উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুরে ফারুকের দাফন সম্পন্ন হয়। ফারুক চট্টগ্রামের একটি ওয়ার্কশপ থেকে কাজ করতেন। দুইটা গুল্লি খাইছে। ও কোনো সন্ত্রাস না, কোনো কিছু না, পার্টির বলানো। ও একটা দিন মজুরি। আমরা যেরকম দিন মজুরি করে আনি ঘরে খানা, না হলে নাই। আমরা তো কোনো রাজনীতির ভিত্তে নাই, কিছুর ভিত্তে নাই। কাহারা গুল্লি করছে, হ্যাঁ, এটা তো আওয়ামী লীগের বলা বানিয়ে ওইখানে গন্ডগোল করছে। কোন পার্টির বলারা তো গুল্লিকে ভরে গেছে, এটা আল্লাহ জানে, আর ও করতে পারে। এদিকে মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সেখান থেকে প্রতিনিধি মাসুদুর রহমান বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ। মাদারপুরে সকাল থেকেই কোটা বিরোধী আন্দোলনকারীরা মাদারপুর ঢাকা বরিশাল মহাসড়কের মস্তপুরে তারা অবস্থান নেয়। এর মধ্যে তারা বিভিন্ন স্লোগান এবং তার বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে সড়কের এক পাশে আপনারা আন্দোলন করেন, কিন্তু তাতে আন্দোলনকারীর সাথে পুলিশ তাদের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। তো এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দিলে তারা বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে আবার তারা এই মহাসড়কে আন্দোলন শুরু করে। এতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে ছাত্রলীগের মাদারপুর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে বিভিন্ন লাঠিসোঁটা হাতে নিয়ে আন্দোলনকারীদের উপরে হামলা চালায়। এতে আন্দোলনকারীদের সাথে এবং ছাত্রলীগের সাথে তাদেরকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের 3 থেকে 4 জন আহত হয়। তাদেরকে বর্তমানে মাদারপুর 250 বেড সদর হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে অনেকটা পরিস্থিতি শান্ত, পুলিশ তার সতর্ক অবস্থান আছেন। তো এই ছিল আমার কাছে মাদারপুরে থেকে কোঠা আন্দোলনকারীর সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদুর রহমান। ক্ষমতায় আসার জন্য বিএনপি মরিয়া হয়ে এখন শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে আন্দোলনে সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামাতের প্রেসক্রিপশনেই শিক্ষার্থীরা আন্দোলন করছে। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 2 দিনের বিভিন্ন ধরনের সংঘর্ষের চিত্র তুলে ধরেন তিনি। ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ, চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন, এদেরকে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামাত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমাদের অস্তিত্বের হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। তাদের আপনারা প্রস্তুত হয়ে যান, আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শিক্ষার্থীরা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে আন্দোলন করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে। আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি। বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে অস্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করছেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, কি পরিস্থিতি দেখছেন মহাসড়কের? মন যেমনটা জানতে চেয়েছেন, আসলে কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেটা কিন্তু বরিশালেও চলে আসছে এবং আজ সকাল থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ সহ বরিশাল শিক্ষা প্রতিষ্ঠান আছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
দেখানোর চেষ্টা করছি যে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশের টিয়ার সেল প্রায় কয়েকশো টিয়ার সেল নিক্ষেপ করেছে, অপরদিকে ছাত্ররাও কিন্তু আন্দোলনের দাবিতে তাদের দাবি অধিকার আদায়ের জন্য কিন্তু তারা এই রাজপথে আসলে ইট মেরে যাচ্ছে, ইট পাটকেল ছুটছে বৃষ্টির মতো। সব দিক থেকে মানুষ আসলে দুদিক থেকে বরিশালে যেমন কুয়াকাটা ঢাকাগামী যেসব যাত্রীবাহী বাস রয়েছে সেগুলো অবস্থানে রয়েছে, কেউ কোথাও যেতে পারছে। এক প্রকার বলতে পারি যে বরিশাল এই মুহূর্তে আসলে অবরুদ্ধ। ইতিমধ্যে আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশ দাবি করছে তাদেরও বেশ কয়েকজন সদস্য আহত আছে এবং ছাত্র সংগঠনের এই আন্দোলনরত শিক্ষার্থীরাও দাবি করেছে তাদের প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে কম বেশি। সব মিলিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। তবে একান্ত অ্যাম্বুলেন্স ছাড়া এর আগে কিছু চলতে দেয়নি। ছাত্রদের যে অধিকার বা যে দাবি রয়েছে সে দাবি আদায়ের লক্ষ্যেই তারা কিন্তু তাদের এই যে অবরোধ কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছে। তারা কোঠা আসলে বিরোধী না, তারা চাচ্ছে কোঠা সংস্কার হলে পরে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবে। একেবারে দেখেন যে পুরো যে বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনাল পুরো রাস্তাটা জুড়েই কিন্তু ইটে ভরে রয়েছে। ছাত্ররা তাদের আন্দোলনের জন্য তারা পুলিশে অবস্থান নিয়েছে, শক্ত অবস্থানে ছাত্রছাত্রীরাও নিয়েছে। একেবারে সকাল 10:30টায় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রথমে নতুনবাদ বাস টার্মিনাল দখলে নেয়, তারপরে একে একে সকল কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে। পুলিশের কয়েকশো রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং যাতে আসলে বাস স্ট্যান্ডকে পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারে সে লক্ষ্যে পুলিশ অনেক আগে থেকেই মোড়ে অবস্থান নিয়েছে। তারপরে দফায় শিক্ষার্থীরা জড়ো হয়েছে, তাদের অবস্থানে অনড় রয়েছে। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ, তারা এরা কিন্তু এর আগে ভাঙচুরও করছে। আসলে দেখবেন যে শিক্ষার্থী তাদের যে অবস্থান সেখান থেকে তারা সরেনি এবং ধাওয়া করছে এবং ওরা এগিয়ে যাচ্ছে। পুলিশের টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করছে, একটা দেখানোর চেষ্টা করছে আপনাকে যে কিভাবে টিয়ার সেল নিক্ষেপ করলো এই মুহূর্তে। তো সব মিলিয়ে গোটা বরিশাল রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি আসলে কথা বলতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে এবং ঝুঁকির মধ্যে রয়েছি মূল। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে কোটা সংস্কারের যতটুকু মূল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন ঢাকা বরিশাল মহাসড়কে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। পাকিস্তানি শাসকরা যেভাবে আন্দোলন দমন করত, সরকার তার চেয়েও ভয়াবহভাবে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে 7 জনকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়বানা জানাজা শেষে তিনি এই অভিযোগ করেন। এর আগে গায়বানা জানাজায় অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে শতাধিকের বেশি ককটেল, 7টি দেশি বিদেশি অস্ত্র, 500-র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। রাতে অভিযান শেষে সাংবাদিকদের একথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ। ডিবি প্রধান বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে কোঠা বিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে। সেখানে এটাকে অপেক্ষা করে কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। রিজভী বলেছেন, একটি বাহানা তৈরি করে এই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দাও জানান তিনি।
তো বিএনপি কার্যালয়ের মধ্যে তো কেউ নেই, তাহলে ওই ককটেল বিস্ফোরণটা কে করলো? এটা হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন করেছে, না হলে আশেপাশের যুবলীগের নেতাকর্মীদেরকে দিয়ে করানো হয়েছে পুলিশের প্রোটেকশনে, করিয়ে এই অফিস রেড করার একটা বাহানা তৈরি করা, অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ করা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। আজ 10 মহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমিনা হিরার রিপোর্ট। ইসলাম ধর্মমতে হিজরির প্রথম মাস মহররম অত্যধিক তাৎপর্যপূর্ণ, আর এ মাসের 10 তারিখ মুসলমানরা গুরুত্বের সাথে পালন করে থাকেন। মুসলিম ধর্মমতে আশুরার 10 তারিখে পৃথিবী সৃষ্টি, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ 10 মহররম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আরম্ভ করেন। আবার ওই একই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর মাটি স্পর্শ করে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্ত হন। লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিলিত হন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে 3 দিন ও 3 রাত পর মুক্তি লাভ করেন। দিনটি মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুয়াবিয়ার এই মর্মে সন্ধি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। সে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় 60 হিজরির 9 মহরম ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে ইয়াজিদ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হন। শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং পরিবারের প্রায় সব পুরুষ শাহাদাত বরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে সীমার তার কর্তৃত শির দামেস্কে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায়। এই মর্মন্তুদ ঘটনার স্মরণে 10 মহরম দিনটি মুসলিম বিশ্বে প্রতি বছর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দিনটি পালন করে সমগ্র বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। ইলিয়াস কমল, মাই টিভি। রাজবাড়ীতে কয়েক দফা বাড়িয়েও 5 বছরেও শেষ হয়নি 250 শয্যায় উন্নীত করা হাসপাতালের কাজ। প্রতিদিন বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবে। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। রাজবাড়ীতে 100 শয্যার সদর হাসপাতালে রোগী ভোগান্তির কথা ভেবে 50 কোটি টাকা ব্যয়ে 250 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। 2021 সালের জুনে নতুন ভবন নির্মাণ শেষ করার কথা থাকলেও পরপর 3 বার সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত এসে গড়ায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ। উল্টো দিকে অতিরিক্ত রোগীর চাপে 100 বেডের হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়ছেন হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। আমাদের চিকিৎসার জন্য অনেক সমস্যা হয়েছে। ধরেন এই ভবনটা যদি হয়তো তাহলে আমাদের এই ফরিদপুর 9 লাগতো না 250 বেডে, ঠিক আছে, আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। তারা যেন খুব দ্রুত কাজ করে রোগীদের সেবায় যেন একটু সেবায় নিয়োজিত থাকে। দ্রুত হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল। অন্য জায়গায় অন্য দেশে একটা ধীরগতিতে কোনো কাজ হয় না, এটা যদি আরো চালু হইতো তাহলে সেবা উন্নয়নটা বাড়তো। হাসপাতালটা নির্মাণ হচ্ছে বহুকাল ধরে, কিন্তু এটার এখন পর্যন্ত কাজের কোনো সমাপ্তি ঘটেনি, যার কারণে হাসপাতালে প্রচুর রোগীর আবির্ভাব ঘটে। চিকিৎসা পাইলাম তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, তাড়াতাড়ি আমাদের এটা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি আমরা যেন সেবা
নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা হ্যান্ডওভার নিতে পারি তাহলে আমাদের এই সুস্থ রোগীদের আর দূরেও থাকতে হবে না এবং এই রোগীগুলো আমাদের সেবার মান বা কোয়ালিটি অফ সার্ভিস যেটা বলে আমরা সুন্দর। হাসপাতাল ভবন নির্মাণ বিষয়ে কথা বলতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইলিয়াস কমল, মাই টিভি। আর দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাম্পাসে হবে গায়েবানা জানাজা। রংপুর ও কুমিল্লায় নিহত ২ শিক্ষার্থীর দাফন সম্পন্ন। কোটা আন্দোলন এখন সরকার পতনের চক্রান্তে পরিণত হয়েছে বললেন ওবায়দুল কাদের। প্রেসক্রিপশন দিচ্ছে বিএনপি জামাত, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক ৭। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই অভিযান, অভিযোগ রিজভীর। পবিত্র আশুরা আজ, কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে মাতম। হোসনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।